রেডিও মিলনের আজকের নিবেদন ইন্দ্রনীল সান্যালের উপন্যাস অপারেশন ওয়ারিস্তান প্রথম পর্ব। বইটির প্রকাশক পত্রভারতী। লেখক ডক্টর ইন্দ্রনীল সান্যালকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। উপন্যাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে ইন্দ্রনীল সান্যালের উপন্যাস অপারেশন ওয়ারিস্তান প্রথম পর্ব, প্রথম ভাগ। ইস্টার্ন প্রভিন্স ওয়ারিস্তান, 30 সেপ্টেম্বর, রাত 3টে। ইন্ডিয়াকে ওড়াতে আমার জাস্ট 3 মিনিট সময় লাগবে, জাস্ট 3 মিনিট। ইলেকশনটা হোক, আমাকে প্রধানমন্ত্রী হতে দিন। I myself will press the button of intercontinental ballistic missile. সিঙ্গেল মল্টের গ্লাসটা শেষ করে কথাটা বলল রাজু মণ্ডল। ওয়ারিস্তান রাষ্ট্রে বিরোধী রাজনৈতিক দল ওয়ারিস্তান ডেমোক্রেটিক পার্টি বা WBPর সেক্রেটারি, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী পদের 1 নম্বর দাবিদার। রাজুর বয়স 45 থেকে 50-এর মধ্যে, 6 ফুটের ওপরে লম্বা, 150 কেজি ওজন, এক মাথা কাঁচা পাকা চুল পনিটেল করা, গাল ভর্তি কাঁচা পাকা দাড়ি, বিশাল পাকানো গোঁফটা হেনা দিয়ে রাঙানো, মাছের মতো মদ আর ষাঁড়ের মতো খাবার খায়, চিমনির মতো ধোঁয়া ছাড়ে। জীবনের একমাত্র স্বপ্ন ভারতবর্ষকে ধুলোয় মিশিয়ে দেওয়া। ওসব কথা আপনারা ভোটের আগেই বলেন, ভোটের পরে প্রধানমন্ত্রী হয়ে আর বলবেন না। তখন মিডিয়ার সামনে হাসি মুখে শান্তি চুক্তি সই করবেন আর আড়ালে প্রক্সি ওয়ার চালাবেন। ওয়ারিস্তানের অতীত প্রধানমন্ত্রীরা এতদিন যা করে এসেছে আপনিও তাই করবেন। উত্তর দিল নিসিম গ্রিনবার্গ। সে ইহুদি, পৃথিবীর সবচেয়ে বড় রণতরী কোম্পানি ডেথ সি শিপইয়ার্ডের মালিক। বয়স 60-এর আশেপাশে, বেঁটে রোগা খয়াটে চেহারা, চোখের মণি সবুজ, গায়ের রং ফ্যাকাশে। সে সম্প্রতি সমস্যায় আছে। কোল্ড ওয়ারের সময় জাহাজ বিক্রিতে সমস্যা হতো না। 2 স্বঘোষিত নেতা আমেরিকা আর রাশিয়া শিপইয়ার্ড থেকে জাহাজ বেরোনোর আগেই সব কিনে নিত। সাবেক সোভিয়েতের পতনের পরে ঠান্ডা লড়াই শেষ, রণতরীর বাজার ঠান্ডা। বাধ্য হয়ে গ্রিনবার্গ নতুন বাজার তৈরিতে মন দিয়েছে। যুদ্ধ না হলে তার $multi-trillion সাম্রাজ্য তাসের দেশের মতো ভেঙে যাবে। গ্রিনবার্গের লক্ষ্য সাউথ ইস্ট এশিয়ার 2টো দেশ, অতীতে যাদের বলা হতো তৃতীয় বিশ্বের দেশ, এখন বলা হয় উন্নয়নশীল দেশ। সদা বিবাদমান এই দেশ দুটো হল ওয়ারিস্তান আর ভারতবর্ষ। ভারতের দক্ষিণে ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশ ওয়ারিস্তান। প্রকৃতি রুক্ষ, নদী নালা কম, চাষাবাদের সুযোগ নেই, শিল্প বা বাণিজ্য গড়ে ওঠেনি। মূলত গাঁজা চাষ ও মাদক রপ্তানির ওপরে দাঁড়িয়ে এই দেশের অর্থনীতি। অতীতে ভারতের সঙ্গে ওয়ারিস্তানের সুসম্পর্ক ছিল। ব্রিটিশ বণিকের মানদণ্ড যেদিন থেকে রাজদণ্ড হিসেবে আত্মপ্রকাশ করল, যেদিন থেকে তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে সফলভাবে ইমপ্লিমেন্ট করল, তবে থেকে ওয়ারিস্তান ভারতকে শত্রু দেশ মনে করে। লিবারেল বা কনজারভেটিভ যে পার্টি ক্ষমতায় আসে তাদের ভারতবর্ষের সঙ্গে ছায়াযুদ্ধ চালিয়ে যেতে হয়। ওয়ারিস্তানকে আসলে চালায় সেনাবাহিনী। নিজেরা ক্ষমতায় না এসে তারা পুতুল সরকার তৈরি করে। নির্বাচন আসে যায়, রাজা বদলায়, পুতুল প্রধানমন্ত্রী দেশ শাসন করে। যেমন এখনকার পুতুল প্রধানমন্ত্রীর নাম মায়া মালিক। মায়ার পড়াশুনো অক্সফোর্ডে, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে। ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে শিল্প ও কৃষিহীন ওয়ারিস্তানের হাল ফেরানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি প্রো ইন্ডিয়ান, ধর্মের দিক থেকে লিবারেল, প্রো গে, প্রো ডেমোক্রেসি। এনার দ্বারা দেশ শাসন হয়। নিসিম গ্রিনবার্গ
মায়ার ভূমিকায় খুশি নয়। সে ঝুঁকেছে প্রবলভাবে পিতৃতান্ত্রিক গোয়ার ওয়ারিস্তান ডেমোক্রেটিক পার্টি বা WDPর দিকে। ওয়ারিস্তান ডেমোক্রেটিক পার্টি নতুন সংগঠন, অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্ডের জন্য জনপ্রিয়তা লাভ করছে দ্রুত। অশিক্ষিত কর্মহীন ওয়ারিস্তানি যুবকেরা দলে দলে পার্টিতে নাম লেখাচ্ছে। তাদের মধ্যে থেকে মাথা মোটা পিছুটানহীন বলশালী যুবকদের গোপনে ক্যাম্পে নিয়ে গিয়ে বানানো হচ্ছে সুইসাইড বোম্বার। অর্থ, ইনফ্রাস্ট্রাকচার, এক্সপার্টাইজ সাপ্লাই করা হচ্ছে গ্রিনবার্গ থেকে। আপনার কথা মানতে পারলাম না গ্রিনবার্গ। শুধু প্রক্সি ওয়ার দিয়ে চলবে না, ইন্ডিয়াকে ধুলোয় মেশাতেই হবে। পাশাপাশি ওই চুড়েলকেও খতম করতে হবে। আর এক পেক সিঙ্গেল মল্ট শেষ করে রাজু। তার গালাগালের লক্ষ্য প্রধানমন্ত্রী মায়া মালিক। সামনেই ভোট, মায়ার জিতে যাওয়ার সম্ভাবনা 100%। কিন্তু ওয়ারিস্তানের সেনাপ্রধান, ওয়ারিস্তানের কিং মেকার রকি চৌধুরী চাইছে রাজুর মতো প্রধানমন্ত্রী। অ্যান্টি ইন্ডিয়ান, রিলিজিয়াস, ফ্যানাটিক, অটোক্রেটিক, প্যাট্রিয়ার্কাল। তার জনপ্রিয় স্লোগান, মেয়েদের স্থান রান্নাঘর আর শোবার ঘরে, হোমদের স্থান কবরে। রাজু মণ্ডল এবং নিসিম গ্রিনবার্গ বসে রয়েছে সেনাপ্রধান রকি চৌধুরীর আশিকানা প্রাসাদে। ওয়ারিস্তানের ইস্টার্ন প্রভিন্সে অবস্থিত এই আশিকানা প্রাসাদ একাধিক মিলিটারি কিউদেতার ষড়যন্ত্রের সাক্ষী। কিউদেতা বা কিউ শব্দের অর্থ ডিকশনারি অনুযায়ী সাডেন চেঞ্জ অফ পাওয়ার, অফেন উইথ ইললিগাল অর ভায়োলেন্ট মোড। যখনই ওয়ারিস্তানে গণতন্ত্রের বাড়াবাড়ি দেখা দিয়েছে, তখনই আশিকানায় মিলিটারি প্রধানের সঙ্গে রাজনীতির মহারথী এবং অস্ত্র লবির পাণ্ডাদের গোপন মিটিং করতে দেখা গেছে। আজকের মিটিংও সেই রকম ভাবে শুরু হয়েছে। বিশাল বড় হল ঘরের মেঝেতে ভিভিয়াসের ম্যাট্রেস, গডফ্রে হার্স্ট কোম্পানির গালিচা পাতা। একদিকের দেওয়ালে দাঁড়িয়ে রয়েছে নর্থল্যান্ডের বিশাল রেফ্রিজারেটর। লেক্সিংটনের সোফায় বসে শুরু হয়েছে কথাবার্তা, সঙ্গে এলাহি পান ভোজনের ব্যবস্থা। ভেড়ার মাংস কাঠের আগুনে সেকে বানানো হচ্ছে তুলতুলে শিক কাবাব। দুনিয়ার সবচেয়ে মহার্ঘ সিঙ্গেল মল্টের ফোয়ারা বইছে। এক কোণে বসে দুই গায়ক সুফি সঙ্গীত গাইছে। গ্র্যামি অ্যাওয়ার্ড পাওয়া মিউজিক্যাল ব্রাদার্স অফ ওয়ারিস্তান সারা পৃথিবীতে চাচাম চানান নামে পরিচিত। হিব্রু ভাষায় চাচাম মানে ওয়াইজ ওয়ান, চানান মানে গ্রেস। মিউজিক্যাল ব্রাদার্স অফ ওয়ারিস্তান পৃথিবীর যে কোনো জায়গায় অনুষ্ঠান করতে $50,000 নেয়। আশিকানায় গাইতে এসেছে প্রাণের দায়, বিনে পয়সায়। বুল্লা শাহর সুফি গানের সঙ্গে নাচছে তাতিয়ানা। আজারবাইজানের গৌরী চামড়ি কিভাবে যেন ওয়ারিস্তানে এসে পড়েছে। সামান্য টাকার বিনিময়ে পয়সাওয়ালা লোকেদের প্রাইভেট মাহফিলে বেলি ড্যান্স করছিল। রকি জানতে পেরে আশিকানায় তুলে এনেছে। তাতিয়ানা এখন এখানেই থাকে আর সন্ধেবেলা অতিথিদের মনোরঞ্জন করে। রকি ভুরু কুঁচকে থুতনিতে তর্জনী রেখে নাচ দেখছে। রকির বয়স 60 বছর। ওয়ারিস্তানের মানুষের জিনে একটা কিছু আছে। এখানকার পুরুষ ও নারীরা সুন্দর হয়, ফর্সা, স্বাস্থ্যবান, লম্বা, ত্রুটিহীন ত্বকের অধিকারী ভিক্ষুক প্রতিটি রাস্তায় দেখা যায়। সেই দেশে 5 ফুটিয়া রোগা পাতলা একজন মানুষ যখন দীর্ঘ 30 বছর ধরে সেনাপ্রধান থাকে, তখন বোঝা যায় লোকটার জোরের জায়গা পেশি নয়, মস্তিষ্ক। হাতে সিঙ্গেল মল্টের গ্লাসটা থাকলেও রকি এখনো চুমুক দেয়নি। থুতনিতে তর্জনীর টোকা দেওয়া তার মুদ্রা দোষ। টোকা দিতে দিতে সে রাজুর দিকে তাকালো। রাজুর মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। গত 2 ঘন্টা ধরে যা আলোচনা হয়েছে তাতে রকি বুঝতে পেরেছে প্রধানমন্ত্রী পদের জন্য রাজুর যথেষ্ট লোভ। রকি দীর্ঘদিন ধরে ওয়ারিস্তানের রাজনীতিবিদদের নিয়ে দাবা খেলছে। রাজুর মতো মাথা মোটা গরম রক্তের নেতা আজ পর্যন্ত সে দেখেনি। তবে এসবে তার কিছু আসে যায় না। গ্রিনবার্গের আদেশ, রাজুকে প্রধানমন্ত্রী বানাতে হবে। মায়ার মতো শান্তিপ্রিয় মেয়েকে কিছুতেই আর প্রধানমন্ত্রী রাখা যাবে না। ওয়ারিস্তান জাহান্নামের দিকে এক কদম এগোলে রকির কিছু যায় আসে না। আগামী বছর সেনাপ্রধানের পদ থেকে রিটায়ার করে সে বাহামাস পালাবে। সেখানে কিয়ারা তার জন্য অপেক্ষা করে আছে।
কিয়ারা 20 বছরের কচি মেয়েটার সঙ্গে কবে যে আবার দেখা হবে। আমরা এখানে ইলেকশনের স্ট্র্যাটেজি ঠিক করতে এসেছি। কিয়ারার চিন্তা মুলতবি রেখে রকি খেয়াল করলো রাজু 10 পেগের আশেপাশে মদ খেয়েছে। এখন তার চোখ মুখ লাল, সে কাশছে, আচরণ মাতালের মতো, কথাবার্তা অসংলগ্ন, যুক্তি বুদ্ধি লোপ পাচ্ছে। এবার একে বাড়ি পাঠানো উচিত। ইন্ডিয়াকে ওড়াতে আমার জাস্ট 3 মিনিট সময় লাগবে, আর মায়াকে ওড়াতে জাস্ট 1 সেকেন্ড। Shut up! You shut up! Stop it! You are drunk! রকি খুব মন দিয়ে রাজুকে দেখছে। সে খেয়াল করলো রাজু বুকের বাঁ দিকে হাত দিয়েছে, পা দুটো অস্বাভাবিক রকমের ফোলা, দেখে মনে হয় জল জমেছে, টোকা দিলেই জল ছিটকবে। আর এক পাত্র সিঙ্গেল মল্ট গলায় ঢাললো রাজু। তার মুখ বেঁকে গেছে, গালের পেশি থরথর করে কাঁপছে, ভুরু কুঁচকে যাচ্ছে। স্টপ দিস বুলশিট। বাড়ি যান রাজু, আপনার নেশা হয়ে গেছে। নেশা আমার হয়নি। আমি যখন বলেছি ভোটে জিতে ইন্ডিয়াকে উড়িয়ে দেব, তখন দেবই। আপনি বললেও শুনবো না আমি। আপনাকে আমার কথাই শুনতে হবে। রকিকে চমকে দিয়ে পকেট থেকে স্মিথ অ্যান্ড ওয়েসনের রিভলভার বের করে রাজুর রগে ঠেকায় গ্রিনবার্গ। ভোটে জিতে আপনার প্রথম কাজ হবে ইন্ডিয়াকে ওড়ানো নয়, একটা কিএফ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার কেনা। ক্লাস এয়ারক্রাফট? সেটা আবার কি? 65,000 টন ওজন বহন ক্ষমতা সম্পন্ন বিমান পোত। দৈর্ঘ্য 284 মিটার, উচ্চতা 60 মিটার, প্রস্থ 11 মিটার, গতি 30 নটিক্যাল মাইল। 2 একর ফ্লাইং ডেকে আছে বিমান ওঠানামার জন্য রানওয়ে আর হেলিপ্যাড। আছে MiG-29 এর মতো 30টা মাল্টিরোল ফাইটার, কামোভ 31 এর মতো 6টা হেলিকপ্টার, 4টে চপার, ফ্লাইং লেপার্ড লঞ্চার, ডিকয় লঞ্চার, বিমানের জন্য 3D রাডার আর জাহাজের জন্য 4 প্যানেল যুক্ত রাডার। দাম পড়বে $2.5 মিলিয়ন। ওইসব আমার লাগবে না। আমার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে। ইন্ডিয়াকে ওড়াতে ওরকম একটা নিউক্লিয়ার ওয়ারহেডই যথেষ্ট। ইডিয়ট! যুদ্ধ নয়, চাই যুদ্ধের জুজু। আপনি ডেথ সি কোম্পানির একটা যুদ্ধ বিমানবাহী রণতরী কিনবেন, ওয়ারিস্তানের ন্যাশনাল ফ্ল্যাগ ঝুলিয়ে তার নাম দেবেন মথ। ইন্ডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রাকেশ জৈনের সঙ্গে আমার কথা হয়ে গেছে। ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে যুদ্ধের জুজু দেখিয়ে ও আমার কাছ থেকে আরেকটা কিএফ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার কিনবে, আর তাতে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ঝুলিয়ে নাম দেবে INS স্বরাজ। তবে না আমার মুনাফা। আমিও একমত। রাজু গ্রিনবার্গের থেকে অস্ত্র কিনলে তবেই রকি কাটমানি পাবে, তাই এই সহমত। রাজু তার ওয়ারিস্তান ছাড়ার পাসপোর্ট, রাজু তার বাহামাসের ভিসা, রাজু কিয়ারার কাছে পৌঁছনোর উড়োজাহাজ। রাজুকে বোঝাতেই হবে। স্মিথ অ্যান্ড ওয়েসন আবার পকেট থেকে বের করে টেবিলে রাখে গ্রিনবার্গ। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, মানে আমার কেমন যেন লাগছে। রকি রাজুর দিকে তাকালো। মদে চুর রাজুর চোখের মনি ঠিকরে বেরিয়ে আসছে, শ্বাস পড়ছে ঘন ঘন, শ্বেত বিন্দু জমছে কপালে। বুকের বাঁ দিকে ম্যাসাজ করতে করতে রাজু কি একটা বলতে গেল, বলতে পারল না। সোফা থেকে কাটা গাছের মতো মেঝেতে পড়ে গেল। মিউজিক্যাল ব্রাদার্স অফ ওয়ারিস্তান গান বন্ধ করে দিয়েছে। তাতিয়ানার বেলি ড্যান্সও বন্ধ। গ্রিনবার্গ রাজুর ক্যারোটিড আর্টারি চেপে ধরল। Oh my God! He is dead. No, he is still alive. Are you sure? পকেট থেকে মোবাইল বের করে ইস্টার্ন প্রভিন্সের কার্ডিয়াক কেয়ার হাসপাতালের প্রধান ডক্টর আমান মালিককে কল করলো রকি। হাতের ইশারায় হল ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা মিলিটারি সেকেন্ড ইন কমান্ড জিয়াকে ডেকে নিল। জিয়ার দ্বিতীয় পরিচয়, সে রকির স্ত্রী। হাতে AK-47 আর্মি ইউনিফর্ম পরা। বছর 50-এর জিয়ার ঘরে ঢোকার পারমিশন ছিল না। সে এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিল। আশিকানার ছাদের হেলিপ্যাড।
দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমান জানেন গভীর রাতে রকির কল কোনো ভালো খবর বয়ে আনে না। তাই এই সংক্ষিপ্ত কথাতেই কাজ হয়ে যায়। রকি রাজুর দিকে তাকায়। রাজু জ্ঞান ফিরে সমানে হাঁপাচ্ছিল ও কাশছিল। বুকের বাঁ দিকে উন্মাদের মতো হাত বোলাচ্ছে, পা দুটো ফুলে ঢোল। ওর শরীরে অন্য কোনো রোগ বাসা বেঁধেছে নাকি? আবার রাজুর পালসে হাত দেয় রকি। অস্পষ্ট পালস, খুব দ্রুত চলছে, যেন দুর্বল জলের পাম্প ট্যাঙ্কে যথেষ্ট জল তুলে আনতে না পেরে বেশি পরিশ্রম করছে এবং আরও দুর্বল হয়ে পড়ছে। রাজুর ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছে, বাঁচার সম্ভাবনা কম। দুজন রক্ষী রাজুকে স্ট্রেচারে শোয়াচ্ছে। গ্রিনবার্গ ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে গেল। হেলিকপ্টার অ্যাম্বুলেন্সের রোটার ব্লেডের শব্দ শোনা যাচ্ছে। Dr. Malik, how is the patient? ডক্টর আমান মালিক কার্ডিয়াক কেয়ার হাসপাতালের 1 নম্বর কার্ডিওলজিস্ট। হাসপাতালের ছাদে হেলিকপ্টার অ্যাম্বুলেন্স নামার পরে গত 40 মিনিট ধরে তিনি আইসিসিউর ভেতরে ছিলেন। আশিকানায় পৌঁছেই হার্ট স্পেশালিস্ট ও সিস্টার রাজুর নাকে অক্সিজেনের নল গুঁজে দিয়েছিল। ফ্লুইড চালিয়ে জীবনদায়ী ইঞ্জেকশন দিয়ে উড়িয়ে এনেছিল হসপিটালে। রাজু অজ্ঞান হয়ে গিয়েছিল রাত 3টে। আইসিসিউতে ঢুকেছে 3:20-তে। জমে মানুষে টানাটানির শেষে এবার রেজাল্ট জানার পালা। I have a good news and a bad news. কোনটা আগে শুনবেন? খারাপ খবর ডক্টর, আমরা আর্মির লোক। খারাপ খবরটাই আমাদের কাছে একমাত্র খবর। ওয়েল, রাজুর হার্টে জোড়া ব্যামো আছে, করোনারি আর্টারি ডিজিজ এবং কার্ডিওমায়োপ্যাথি। প্রথমটার কারণ মদ, সিগারেট, লাইফস্টাইল। রাজু 3টে করোনারি আর্টারি পার্শিয়ালি ব্লকড। শুধু ব্লকেজ থাকলে নানা রকম চিকিৎসা আছে, যেমন স্টেন্টিং, বেলুন সার্জারি, অ্যাঞ্জিওপ্লাস্টিক, করোনারি আর্টারি বাইপাস, গ্রাফটিং। পরের রোগটা অর্থাৎ এই কার্ডিওমায়োপ্যাথির কারণে ওগুলোর একটাও করা যাবে না। তবে শুধু ওষুধ খেয়ে চিকিৎসা হয় না। ওয়ারিস্তানে লম্বা রেসের ঘোড়া ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে এখন নিয়ারলি হার্টলেস। থ্যাংক ইউ ডক্টর, ইউ ফলো রুটিন প্রসিডিওর। পেশেন্ট যতদিন বাঁচে বাঁচুক। মারা যাওয়ার পরে যা যা নিয়ম হাসপাতালকে মানতে হয় সেসব মানুন। গুড নাইট। আমি বলেছিলাম একটা গুড নিউজ আছে, ভালো খবরটা না শুনেই চলে যাচ্ছেন। ভেন্টিলেটরে থাকা পেশেন্টকে ভোটে দাঁড় করানো যায় না ডক্টর মালিক। হি ইজ ভেজিটেবল নাও। ও আর আমার কাজে লাগবে না। রাজু ভেন্টিলেটরে নেই, অক্সিজেন আর ওরাল মেডিসিনের ওপর আছে। অন্য যে কোনো লোক এতক্ষণে মরে যেত, বাট হি ইজ ফাইটিং লাইক এ হর্স। ঠিকঠাক চিকিৎসা হলে ও রেসের ঘোড়ার মতো দৌড়বে। বাট হি নিডস আ হার্ট ট্রান্সপ্লান্ট, যে অপারেশনটা ওয়ারিস্তানে হয় না। ওকে আমেরিকা, ইউকে বা কোনো একটা ডেভেলপড কান্ট্রিতে নিয়ে যান। সম্ভব নয় ডক্টর মালিক, ওদের কিল লিস্টে রাজু আছে। তবে অন্য একটা উপায় আছে। ইন্ডিয়াতে এক ট্রান্সপ্লান্ট এক্সপার্ট আছেন। শি ইজ সাউথ কোরিয়ান, নাম লুসি লাহিড়ি। লাহিড়ি ইজ অ্যান ইন্ডিয়ান টাইটেল। আমাকে বলতে দিন। লুসি বিয়ে করেছে মেঘনাথ লাহিড়িকে। মেঘনাথ কলকাতার নাম করা চিকিৎসক ও বিজ্ঞানী। সে কলকাতায় থাকলেও লুসি কেরালায় থাকে। Our Recycle Medical Center is the only destination for rich and famous of Hollywood for every kind of transplant possible under the sun. কিছু বছর আগে একটা রিসার্চ প্রজেক্টের জন্য মেঘনাথের অনেক টাকার দরকার পড়েছিল। ওয়ারিস্তান গভর্নমেন্ট গোপনে ওকে ফান্ডিং করে। এখন ওকে পে ব্যাক করতে হবে। রিসাইকেল হসপিটাল, দ্য অনলি ডেস্টিনেশন। আমি হাসপাতাল সম্পর্কে কিছুই জানতাম না। না জানারই কথা। এনিওয়ে, আমি লুসির অ্যাপয়েন্টমেন্ট করে ফেলেছি। উনি আগামীকাল রাত 10টায় রাজুকে দেখবেন। আগামীকাল? হ্যাঁ, আজ 30শে সেপ্টেম্বর, এখন ভোর 4টে। আগামীকাল মানে 1 অক্টোবর। আমার হাতে 42 ঘন্টা সময় আছে। কেরালা সাউথ ইন্ডিয়ার একটা স্টেট। ওয়ারিস্তানের কাকপক্ষীকে না জানিয়ে রাজুকে উড়িয়ে ইন্ডিয়ায় নিয়ে গিয়ে হার্ট ট্রান্সপ্লান্ট করিয়ে আবার কাকপক্ষীকে না জানিয়ে ওয়ারিস্তানে ফিরিয়ে আনতে হবে। ডক্টর মালিক, আপনি এইটুকু ব্যবস্থা করে দিন যাতে রাজু প্লেন জার্নির ধকলটা নিতে পারে। কিভাবে সেটা আপনি জানেন, বাকিটা আমি দেখছি। আপনি ডক্টর লাহিড়ির অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করলেন? ফোনে?
শুনেছি ওয়ারিস্তান গভর্নমেন্ট অফিসিয়ালসদের ফোন কল সিআইএ পেন্টাগন ট্যাপ করে। ঠিকই শুনেছেন, অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এনক্রিপ্টেড মেলে, কেউ কিছু বুঝতে পারেনি। রাজুর শারীরিক অবস্থার কথা আমি, আপনি আর লুসি লাহিড়ি ছাড়া পৃথিবীর আর কেউ জানে না। লুসি যদি ইন্ডিয়ান ইন্টেলিজেন্সকে বলে দেয়? বলবে না, শি ইজ থরো প্রফেশনাল। এনিওয়ে, থ্যাংক ইউ ডক্টর, সামনে অনেক কাজ, আমি চললাম, এখন প্রতিটা মিনিট ইম্পর্ট্যান্ট। এই নাও তোমার জিনিসপত্র। তুমি বসো, গত 6 ঘন্টা অমানুষিক পরিশ্রম করেছো। রকির টেবিলে একটা পাউচ আর একটা ব্যাকপ্যাক রেখে বসলো জিয়া। 6 ফুট লম্বা, অ্যাথলিটদের মতো পেশিবহুল চেহারা মহিলার। ওয়ারিস্তানের রকির মতো বেটে লোক বা জিয়ার মতো অসুন্দর মহিলা বিরল। সেই জন্যই হয়তো তার সঙ্গে রকি নিজেকে আইডেন্টিফাই করতে পারে, সেই জন্যই হয়তো তার প্রতি রকির দুর্বলতা জন্মেছিল, সেই জন্যই হয়তো আজ থেকে 10 বছর আগে দুজনের বিয়ে হয়। জিয়া রকিকে কি ভালোবাসে? এই প্রশ্নের উত্তর রকি জানে না। রকির ধারণা জিয়াও জানে না। সে আর্মির সেকেন্ড ইন কমান্ড হিসাবে বসের প্রতি যেমন কেজু অ্যাটিটিউড দেখায়, স্ত্রী হিসেবে রকির প্রতি সেই রকম নৈর্ব্যক্তিক ব্যবহার মেনটেন করে। আচ্ছা, রকি কি জিয়াকে কখনো ভালোবেসেছিল? এই প্রশ্নের উত্তর পরিষ্কার আছে। বিয়ের প্রথম 7 বছর রকি জিয়াকে ভালোবাসত, সেই কারণেই জিয়া আর্মির সেকেন্ড ইন কমান্ড। সন্তানহীন দাম্পত্যে ফাটল ধরল কিভাবে কেউ জানে না। বিবাহের 7ম বছরে রকির জীবনে 7 ইয়ার্স ইচ হিসেবে এলো কিয়ারা। কিয়ারার সঙ্গে রকির আলাপ সুইজারল্যান্ডে। ওয়ারিস্তানের মিলিটারি অ্যাকাউন্ট সংক্রান্ত দরকারে প্রায়ই রকিকে একা জুরিক যেতে হয়। বিদেশে গেলে পারতপক্ষে হোটেলের রুমের বাইরে বেরোয় না রকি। জুরিকেও বেরোয়নি। রুমের জানলা দিয়ে হোটেলের সামনের রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট দেখে বেরিয়েছিল। এক আমেরিকান ব্যাংকারের সঙ্গী হয়ে কিয়ারা জুরিক বেড়াতে এসেছিল। গলা পর্যন্ত মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে লোকটা সজোরে হোটেলের পাঁচিলে ধাক্কা মেরে স্পটেড। কিয়ারার মাইনর ইনজুরি হয়েছিল। থানা, পুলিশ, হাসপাতাল এসব করতে করতে মেয়েটার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় রকির। 57 বছরের বুড়ো মিলিটারি প্রধান বিচ্ছিরিভাবে নাতনির বয়সী মেয়ের প্রেমে পড়ে। রকির এখন একটাই অবসেশন, বাহামাস পালানো। 6 মাস পরে রিটায়ারমেন্ট। চাকরি থেকে অবসরের পরে জিয়াকে মিলিটারি প্রধান বানিয়ে রকি পালাবে। অন্য নামে, অন্য পরিচয়ে বাকি জীবন কাটাবে। নাসাউতে একটা বিচ হাউস কিনবে একটা ট্রলার আর সিসনাক স্কাইমাস্টার এয়ারক্রাফট। সকালে ঘুম থেকে উঠে 1 বোতল বিয়ার খেয়ে ট্রলারে মাছ ধরতে বেরোবে। মাঝে মাঝে সিসনা চালিয়ে কিয়ারাকে নিয়ে অন্য আইল্যান্ডে বেড়াতে যাবে। রাতে চাঁদের আলোয় শুয়ে রকি মহার্ঘ সিঙ্গল মল্টে চুমুক দেবে, আর কিয়ারা তার কোমরের মালিশ করে দেবে। 1 মুঠো খাবার, 2 চুমুক সুরা, আর কিয়ারার আদর। জীবনের বাকি দিনগুলো এই নিয়েই কাটিয়ে দেবে রকি। কিন্তু সেই গন্তব্যে পৌঁছতে গেলে এই সমস্যার সমাধান করতে হবে। যেতে হবে ইন্ডিয়ায়। জিয়া গত 6 ঘন্টা ধরে সেই ব্যবস্থাই করেছে। এর মধ্যে তোমার প্লেনের টিকিট, পাসপোর্ট আর ইন্ডিয়ার ভিসা আছে অ্যাজ ইন্ডিয়ান সিটিজেন। আলাদা আলাদা 3টে সেট। মনে হয় না একটার বেশি লাগবে। যদি পরিচয় বদলাতেই হয় তাহলে প্রথম সেটটা ডিস্ট্রয় করে দেবে। অন্য 2টো সেট এই পাউচেই দিলাম, হ্যান্ড লাগেজ হিসেবে থাকবে। চেকিংয়ের সময় সামলে রেখো। 3টে প্রোফাইলের জন্য এই নাও 3টে প্রিন্ট আউট। প্রথম কাগজটা নিয়ে রকি দেখে 60 বছরের এক বুড়োর প্রোফাইল পিকচারের পাশে লেখা অপূর্ব কুমার রায়, সংক্ষেপে একে রায়। দিল্লি প্রবাসী বাঙালি, লেদার এক্সপোর্টার, বিপত্নী, পুত্রকন্যা আমেরিকায়। স্ত্রী মারা যাওয়ার পরে কলকাতায় শিফট করেছেন। বাংলা, হিন্দি, ইংরেজি 3টে ভাষাই জানেন। ওয়ারিস্তানে ব্যবসার কাজে এসেছিলেন, এখন বাড়ি ফিরছেন। অন্য 2টো প্রোফাইল হলো মনোজ শর্মা আর বেঞ্জামিন ডিসুজা। বাংলায় এ কে রে, মানে হু ইজ হি? নাইস টাচ। এই নাও তোমার ভোটার কার্ড, প্যান কার্ড, ন্যাশনালাইজড ব্যাংকের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সব 3 সেট করে আছে। ব্যাকপ্যাকে কি আছে? ট্যুরিস্টদের কাছে যা থাকে, ব্রাশ, পেস্ট, শেভিং সেট, সাবান, শ্যাম্পু, সব ইন্ডিয়ান প্রোডাক্ট। 2 সেট প্যান্ট শার্টও দিয়েছি। পোশাকে ওয়ারিস্তানের লেভেল খুলে ইন্ডিয়ান কোম্পানির লেভেল সেলাই করে দেওয়া হয়েছে। যা আছে তা দিয়ে 2 দিনের বেশি চলবে না। আশা করি তার আগেই ফিরে আসবে। হোপফুলি। ফ্লাইট কটায়? 1.5 ঘন্টা পরে। তোমার এখনই বেরিয়ে যাওয়া উচিত।
ডাইরেক্ট ফ্লাইট ফ্রম ওয়ারিস্তান টু কোচি। কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুব বিজি, সিকিউরিটিও ঢিলা ঢালা, বেরোতে প্রবলেম হবে না। প্লাস ওখান থেকে গাড়িতে নর্থ কেরালার ইদ্দুকি জেলায় তাড়াতাড়ি যাওয়া যাবে। যাচ্ছি কেরালায়, আমাকে বাঙালি পাসপোর্ট দিলে কেন? কেরালিয়ান নাম দিলে ম্যানেজ করতে পারতে। তুমি বাংলায় অনেক দিন ছিলে, বাংলা জানো, তাই দেওয়া হয়েছে। মানস শর্মা হয়ে গেলে হিন্দি বলবে, বেঞ্জামিন ডিসুজা হয়ে গেলে ইংরেজি। আর ডক্টর লুসি লাহিড়ি তোমার আসল পরিচয় জানে। ওর কাছে আবার অপূর্ব কুমার রায় সাজতে যেও না। মানি রেডি? মানি অ্যান্ড কার বোথ। লিফটের দরজা খুলে আগে রকিকে ভিতরে যেতে দিল জিয়া। লিফটের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। জি বাটনে চাপ দিল জিয়া। কোচি এয়ারপোর্টে ওয়েলকাম মিস্টার এ কে রে লেখা প্ল্যাকার্ড নিয়ে তোমার জন্য দীপু নামের একটা ছেলে ওয়েট করবে। ওই তোমাকে গাড়িতে রিসাইকেল মেডিকেল সেন্টারে পৌঁছে দেবে। ইউজড ইন্ডিয়ান কারেন্সিতে 1 লাখ টাকাও দেবে। পরে যেমন লাগবে ক্রেডিট কার্ড ব্যবহার করবে। লিফট একতলায় এসে গেছে। বিশাল বড় লবিতে দাঁড়িয়ে থাকা কর্মীরা রকি আর জিয়াকে একসঙ্গে লিফট থেকে বেরোতে দেখে লম্বা সেলাম ঠুকল। উঠে পড়ো। ড্রাইভারকে বলা আছে ও এয়ারপোর্টের অনেক আগে দাঁড়িয়ে যাবে। তুমি গাড়িতে ড্রেস চেঞ্জ করে নিও। চেহারা বদলে দরকারি জিনিসপত্র গাড়িতেই রাখা আছে। মাইনর মেকওভারও করে নিও। লোকাল ট্যাক্সিতে আমাদের লোক তোমার পেছনে যাচ্ছে। এ কেরে হয়ে অফিসিয়াল গাড়ি থেকে নেমে ট্যাক্সিতে এয়ারপোর্টে যেও। আর্মি ড্রাইভার রকির লাগেজ গাড়িতে রাখছে। রকি জিয়ার সঙ্গে হ্যান্ডশেক করে ফিসফিস করে তার কানে কানে কিছু বলল। হ্যান্ডশেক থামিয়ে জিয়া বলল, তোমার মাথা খারাপ নাকি? এ তো অসম্ভব ব্যাপার। গত 6 ঘন্টা তুমি যেমন ব্যস্ত ছিলে আমিও ছিলাম। গ্রিনবার্গের সঙ্গে কথা বলেই এটা ঠিক হয়েছে, এছাড়া কোনো উপায় নেই। সুতরাং যা বললাম সেটা অক্ষরে অক্ষরে পালন করো। ইটস অ্যান অর্ডার। ইয়েস স্যার। জয় ওয়ারিস্তান। জয় ওয়ারিস্তান। ন্যাশনাল হাইওয়ে 6 ইন্ডিয়া, 1 অক্টোবর রাত 8:45। अबे ओए लस्सी बना रे। ধাবার খাটিয়ায় বসে হাঁক পারল পাম্মি সিং। 6 ফুট লম্বা, 50 বছর বয়স, 120 কিলো ওজন, এক মুখ দাড়ি গোঁফ। শিখ সম্প্রদায়ের 5 নিশান কেশ, কড়া, কৃপান, কছেরা, কঙ্গায় সজ্জিত সে। পাম্মি আসাম থেকে 12 চাকার ট্যাঙ্কার নিয়ে বেরিয়েছে। গন্তব্য গুজরাটের জামনগর। রাতে খাবার সময় ছাড়া ট্যাঙ্কার দাঁড়ায় না। লম্বা জার্নিতে সময় খুব গুরুত্বপূর্ণ। ঠিক সময়ে মাল ডেলিভারি না হলে মালিকের লস, আর মালিকের লস মানে পাম্মি টাকা পাবে না। অবশ্য টাকার চিন্তা পরে, আগে পেটে কিছু দানা পানি দিতে হবে। ओए रामू, बियर पिएगा? 3 बियर पियेंगे, स्ट्रॉन्ग वाला, और साथ में मुर्गा। अबे तेरी तो। বিরক্ত হয়ে পাম্মি খাটিয়া থেকে উঠে কাউন্টারের দিকে এগিয়ে যায়। এই বাঙালিগুলো খুব ফাঁকিবাজ হয়। টেবিলে আসতে ঘন্টাভর লাগিয়ে দেবে। 8:45 বাজে, তাড়াতাড়ি গাড়ি ছাড়তে হবে। ধাবার মালিক হানি সিং তার পরিচিত। দেখা যাক যদি বলে কয়ে তাড়াতাড়ি খাবারটা ম্যানেজ করা যায়। আজ ধাবায় বেজায় ভিড়। হানিকে স্পেশাল রিকোয়েস্ট করেও 9:20 আগে খাবার পাওয়া গেল না। রামুর পাল্লায় পড়ে অর্ডারটা আজ একটু বেশিই দেওয়া হয়ে গিয়েছে। স্ট্রং বিয়ারের সঙ্গে চিকেন ললিপপ। রাতের খাবারে পাম্মি খেলো রুটি আর কালি ডাল। রামু অর্ডার করেছে বাটার নান আর চিকেন বাটার মশালা। ফটাফট 3টে বিয়ার খেয়ে মাথাটা কেমন যেন টলমল করছে। তবে ঘাবড়াবার কিছু নেই। পাম্মির হাত পাক্কা। রামের বরকা বোতল উড়িয়েও স্টিয়ারিংয়ে বসলে সে পাঞ্জাব দা শের হয়ে যায়। বিল মিটিয়ে ড্রাইভারের আসনে বসে পাম্মি। কোনো রকমে উঠে এসে পাশে বসে খালাসি রামু। আকণ্ঠ বিয়ার সাঁটিয়ে টলমল করছে সে। যেসব খাবারগুলো খেতে পারেনি সেগুলো অ্যালুমিনিয়ামের ফয়েলে প্যাক করে নিয়েছে। এক্সট্রা 2টো বিয়ারের বোতলও নিয়েছে। ইঞ্জিন স্টার্ট করে ক্লাচ মেরে ফার্স্ট গিয়ারে গাড়ি দেয় পাম্মি। অভ্যস্ত পায়ে ক্লাচ ছাড়ে। সামান্য স্পিড বাড়তে সেকেন্ড গিয়ারে যায়। পাশের সিটে হাফ শোয়া হয়ে রামু নাক ডাকতে শুরু করেছে। গাড়ির স্পিড 30 ছুঁলে থার্ড গিয়ারে গিয়ে বাঁ হাতে স্টিয়ারিং ধরে ডান হাতে রামুকে খোঁচায় পাম্মি। ঠিক এই সময় উল্টো দিক থেকে একটা বড় প্রিমিয়াম অ্যাম্বুলেন্স সাইরেন দিতে দিতে ট্যাঙ্কারের সামনে চলে আসে।
পাম্মি অভ্যস্ত হাতে স্টিয়ারিংয়ে মোচড় দিল, পা দিল ব্রেকে। কিন্তু মুশকিল হলো বিয়ারের কারণে রিফ্লেক্স একটু হলেও ঢিলে হয়ে গেছে তার। পাম্মি ব্রেকের বদলে পা দিল অ্যাক্সিলেটারে, আর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটা সোজা এসে ধাক্কা মারল ট্যাঙ্কারের ড্রাইভারের কেবিনে। মুহূর্তের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেল কেবিনটা। পাম্মি রামু কিছু বোঝার আগেই তাদের মাথা, ধড়, হাত, পা সব আলাদা হয়ে গেল। দুটো গাড়ি অভিঘাত সহ্য করতে না পেরে রাস্তা থেকে গড়িয়ে পাশের মাঠে গিয়ে পড়ল। অ্যাম্বুলেন্সের ড্রাইভারের নাম সনাতন। সে এখনো বেঁচে আছে, তার গায়ে আগুন লেগেছে। অ্যাম্বুলেন্স থেকে ছিটকে বাইরে পড়ে গিয়ে তার মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। তখন সঙ্গী ছেলেটি আগুনে পড়ে ছটফট করতে করতে মারা যাচ্ছে। জ্বলন্ত পকেট থেকে কোনো রকমে মোবাইলটা বের করে 2 নম্বর বোতামটা টেপে সনাতন স্পিড ডায়াল দেখাচ্ছে। 2 নম্বরে স্টোর করা আছে সনাতনের মালকিন তনয়া মিত্রের নাম। নিজের জ্বলন্ত শরীর দেখতে দেখতে মরে যাওয়ার কয়েক মুহূর্ত আগে সনাতন শুনতে পায় রিং হচ্ছে। ম্যাডাম কি ফোন তুলবেন? না তুললে জানবেন কি করে যে তার কত বড় সর্বনাশ হয়ে গেল? গোয়া, ইন্ডিয়া, 1 অক্টোবর রাত 9:45। 11th International Conference of Cryonics, হোটেল ফোর্ট আগুয়ারার ফেনি ব্যাঙ্কোয়েট হলে জনা 50 লোক রয়েছে। 10 জন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিককে বাদ দিলে বাকি সবাই অভারতীয়। আমেরিকা, ইংল্যান্ড, ইসরায়েল, উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা মন দিয়ে শুনছে পোডিয়ামে দাঁড়িয়ে থাকা তনয়া মিত্রর বক্তৃতা। সাংবাদিকরা হাই গোপন করার চেষ্টা করছে। তনয়া একে ভারতীয়, তাই ক্রায়োনিক্স সাবজেক্টের ওপরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না। ওপরওয়ালার হুকুম মেনে সাংবাদিকরা অনুষ্ঠান কভার করতে এসেছে। ক্রায়োনিক্স বিষয়টা দাদের মলম না ইঁদুর মারা বিষ এ নিয়ে কোনো ধারণা নেই, আগ্রহও নেই। তনয়ার বয়স 50-এর আশেপাশে, 5.5 ফুট হাইট, 2 ইঞ্চি হিলের সাহায্যে আরেকটু লম্বা লাগছে। পরনে গাঢ় নীল রঙের বিজনেস স্যুট, গলায় স্কার্ফ, চোখে হালকা নীল ফ্রেমের চশমা। পোডিয়ামের ওপরে রাখা ল্যাপটপ দেখে সে বক্তৃতা দিচ্ছে। পেছনের দৈত্যাকার এলইডি স্ক্রিনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তার বক্তব্যের বিষয়বস্তু ফুটে উঠছে। বক্তব্য শেষ করে তনয়া বলল, আজ কনফারেন্সের শেষ দিন, এটাই অন্তিম সেশন ছিল। আমি চাই না যে আমার বিজ্ঞানী সহকর্মীরা আমায় কোনো প্রশ্ন করুন। অঢেল খাবার দাবারের আয়োজন আছে, সেই সব উপভোগ করতে করতে আমরা নিজেদের মধ্যে কথা বলে নেব। তবে সাংবাদিক বন্ধুদের জন্য প্রশ্নোত্তর পর্ব চালু আছে। আমি চাইব আপনারা বেসিক প্রশ্ন করুন, আমি সহজ করে উত্তর দেব। ক্রায়োনিক্স নিয়ে সাধারণ মানুষের মনে আগ্রহ জাগাতে হলে এছাড়া উপায় নেই। আর আপনাদের জন্যেও পানভোজনের ব্যবস্থা আছে, তাই প্রশ্নোত্তর পর্ব চুকিয়েই অফিসের গাড়ি ধরার জন্য দৌড়বেন না কিন্তু। ধন্যবাদ। ক্রায়োনিক্স ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। আগে জানতে হবে শব্দটার মানে কি, তারপরে বিষয়ে প্রবেশ করা যাবে। ক্রায়ো শব্দটা গ্রিক, মানে আইস কোল্ড। ক্রায়োনিক্স এক ধরনের মেডিকেল টেকনোলজি। ক্রায়োনিক্সের মাধ্যমে সাবজিরো টেম্পারেচারে মানুষকে প্রিজার্ভ করার চেষ্টা হচ্ছে, যাতে ভবিষ্যতে আবার তাকে জাগানো যায়। এই ঘুমন্ত অবস্থাটাকে বলা হয় ইনডিউসড হাইবারনেশন বা সাসপেন্ডেড অ্যানিমেশন। রিপ ভ্যান উইঙ্কল বা স্লিপিং বিউটির গল্প মনে পড়ছে। হ্যাঁ, ঠিকঠাক রেফারেন্স দেওয়ার জন্য ধন্যবাদ। রিপ ভ্যান উইঙ্কল একটানা 20 বছর ঘুমিয়েছিল, আর ঘুমন্ত রাজকন্যার ঘুম ভাঙানোর ট্রিগারিং ফ্যাক্টর ছিল রাজপুত্রের চুম্বন। এরূপ কথা আমরা সবাই জানি, তবে ঘুম পাড়িয়ে রাখার বিষয়টা আর রূপকথার জগতে সীমাবদ্ধ নেই। ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা গত 20 বছর ধরে সাবজেক্টটা ডেভেলপ করার চেষ্টা করছে। অ্যাস্ট্রোনটদের মহাকাশে ক্রায়ো প্রিজার্ভ করে পাঠালে দীর্ঘদিন তাদের খিদে পাবে না, অক্সিজেন কম লাগবে, ফলে স্পেসক্রাফটের ওজন কমবে।
দীর্ঘদিন ধরে যাত্রার সময় ছোট্ট জায়গায় আবদ্ধ থাকার কারণে তাদের মানসিক বিকার বা ডিপ্রেশন হবে না। এই জন্যেই সাবজেক্টটার এত কদর। আমি দীর্ঘদিন নাসার ক্রায়োনিক্স ডিভিশনে চাকরি করেছি, কিন্তু ওরা ক্রায়োনিক্স ডিভিশনে ফান্ড কমাতে শুরু করলো, তাই সব ছেড়ে ছুড়ে ইন্ডিয়ায় চলে এসেছি। দুষ্টু লোকে বলে নাসার পুরো কথাটা হলো নট অলওয়েজ সায়েন্টিফিক্যালি অ্যাকিউরেট। কথাটা ভুল নয়, তা না হলে আপনার মতো বৈজ্ঞানিককে কেউ ছেড়ে দেয়? থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। আর কোনো প্রশ্ন? তার মানে ম্যাডাম, ক্রায়োজেনিক্স আর ক্রায়োনিক্স দুটো আলাদা সাবজেক্ট? হ্যাঁ, আমি এক্সপ্লেন করছি। ফ্রিজে আমরা সাবজিরো টেম্পারেচারে খাবার রাখি, খাবার টাটকা থাকে দীর্ঘদিন। কোল্ড স্টোরেজে আলু রাখলে পরের বছর সেই আলু বিক্রি হয়। শপিং মলে ফ্রোজেন ফুডের আলাদা কাউন্টার থাকে, যেখানে কড়াইশুঁটি থেকে চিকেন, সসেজ থেকে হ্যাম, ভুট্টার দানা থেকে চিংড়ি মাছ সব পাওয়া যায়। স্বাদ, গন্ধ এবং খাদ্যগুণ অক্ষুণ্ণ থাকে। পাশাপাশি হাই এন্ড সায়েন্স ল্যাবে বায়োলজিক্যাল স্পেসিমেন -270 ডিগ্রি বা তারও কম তাপমাত্রায় প্রিজার্ভ করা হয়। সাবজিরো টেম্পারেচারে পদার্থের গুণাবলীর কী বদল ঘটে তা দেখার জন্য যে বিজ্ঞান, তার নাম ক্রায়োজেনিক্স। আর মানুষকে সাবজিরো টেম্পারেচারে ঘুম পাড়িয়ে হার্ট বা ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বন্ধ রেখে আবার চালু করার যে চেষ্টা, তার নাম ক্রায়োনিক্স। আপনারা সেই লক্ষ্যের থেকে কত দূরে? পৃথিবীর কোনো প্রতিষ্ঠান সেই জায়গায় এখনো পৌঁছতে পারেনি। ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে এই বিষয়ে গবেষণা করার মতো ইনফ্রাস্ট্রাকচার বা ফান্ডিং বা সরকারি সাহায্য আছে? এক্সকিউজ মি, আই হ্যাভ টু টেক দিস কল। তনয়ার স্মার্টফোনে ড্রাইভার সনাতনের ফোন ঢুকছে। গুরুত্বপূর্ণ একটা কনসাইনমেন্ট নিয়ে কলকাতায় যাচ্ছে সনাতন। সাংঘাতিক আর্জেন্ট কিছু না হলে ফোন করবে না। ফোনে কি শুনল তনয়া? সাংবাদিকরা জানল না। তারা দেখলো তনয়ার মুখ চোখ বদলে গেছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আসুন, আমরা লবিতে বসে এ বিষয়ে আলোচনা করি। তাড়াহুড়ো করে প্রশ্নোত্তর পর্ব শেষ করলো তনয়া। সাংবাদিক ও বিজ্ঞানীরা যখন পান ভোজনে ব্যস্ত, তখন হোটেল ফোর্ট আগুয়ারা থেকে একটি এসইউভি তীরের মতো ছুটে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। গাড়িতে বসে তনয়া ইমেল কম্পোজ করছে। অ্যাক্সিডেন্ট অ্যাট NH6 নিয়ার কোলাঘাট। ড্রাইভার সনাতন অ্যান্ড হিজ হেল্পার ইজ ডেড। ফার্স্ট লাইভ, সেকেন্ড ডেড। কাল ভোরবেলার ফ্লাইটের টিকিট পেয়েছি। আই উইল বি ইন ক্যালকাটা বাই 10 in the morning। সে এই ইমেল পাঠিয়ে দিল তার বস ডক্টর মেঘনাথ লাহিড়িকে। পরবর্তী অংশ বিরতির পর।